আমি আহ, আজকে কি বলবো সেটা ভাবছিলাম এবং ভাবতে গিয়ে টের পেলাম যে একবার একভাবে চেষ্টা করেছিলাম প্রবন্ধ লিখে, সেটা খুব বেশি পাত্তা পায় নাই। তো এবার অন্যভাবে চেষ্টা করে দেখি। তো সাম্প্রতিক সময়ে আপনারা জানেন গায়ত্রী স্পিভাকের সেই বিখ্যাত প্রবন্ধ ক্যান সাবঅল্টার্ন স্পিক, সেটা খুব মশহুর হয়ে উঠেছিল এবং সেটা নিয়ে অনেক বিতর্ক জন্ম নিয়েছিল। আমি ভাবলাম যে তাহলে গায়ত্রীর কাঁধে বন্দুক রেখে গুলি করলে দেখি সেটা লাগে কিনা। তা আমি সেভাবে চেষ্টা করছি। আগে একবার চেষ্টা করেছিলাম, খানিকটা হয়তো সেটারও স্মরণ নেব। জুলাইকে আহ, সংজ্ঞায়িত করার ক্ষেত্রে বা তত্ত্বায়ন করার ক্ষেত্রে ঢাকাতে বুদ্ধিবৃত্তিক কসরত কম হয়নি। আমরা দেখেছি গত জুলাই জুলাইয়ের যে অভ্যুত্থান সেটা শেষ হওয়ার পর টানা 6 মাস এইখানকার সেমিনার কক্ষগুলো বেশ ভরাট ছিল এবং সেখানে প্রচুর তত্ত্বায়ন হয়েছে, প্রচুর প্রবন্ধ লেখা হয়েছে, ইটা ইটা কিতাব বেরিয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে, বিভিন্ন উদ্যোগে। তো সেখানে আহ, বিভিন্ন ধরনের তত্ত্বায়নের আমরা সরবরাহ দেখেছি। আমি তার কোনো কোনোটিকে একটু সমস্যাজনক মনে করি, তন্মধ্যে প্রধানগুলো আমি এখানে উল্লেখ করব। একটা হচ্ছে, আমরা যদি এগুলোকে সার সংক্ষেপ করি, জুলাইকে যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে সেটাকে যদি আমরা সার সংক্ষেপ করি, তাহলে দাঁড়ায় যে প্রধানত জুলাই ব্যাখ্যাকারীগণ বা জুলাইয়ের মুফাসসিরগণ তিনটা ব্যাপার ডিল করার চেষ্টা করেছেন। একটা হচ্ছে জুলাইয়ের কর্তা সত্তা, জুলাই কে সংগঠিত করলো, এত বড় একটা অভ্যুত্থানের পেছনে কে কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে, সেটা তারা অনুসন্ধান করার চেষ্টা করেছে। আরেকটা চেষ্টা ছিল যে এই অভ্যুত্থানের ভাবাদর্শিক অভিমুখ কোন দিকে, বা মতাদর্শিক ঝোঁকটা কোন দিকে, এই অভ্যুত্থানের মতাদর্শ বা ভাবাদর্শকে কিভাবে শনাক্ত করা যায়। আর একটা অভিমুখ ছিল যে এই যে অভ্যুত্থানটা জন্ম নিল, সেই অভ্যুত্থানটার মূল সূত্র কি, কিসের উপর এটা জন্ম নিল, এরকম কোনো একক সূত্র আছে কিনা যেটার উপর এটা জন্ম নিতে পারে। সেটা করতে গিয়ে ঢাকাতে যে প্রভাবশালী আহ, বিদ্যায়তন, সেখানে এর একটা দিক দিশা প্রণয়ন করা গেছে। সেখানে আমরা লক্ষ্য করি যে তারা বলার চেষ্টা করেছেন যে, কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এটা ছাত্র জনতার সমন্বিত একটি অভ্যুত্থান এবং ছাত্র জনতার যৌথ সক্রিয়তার মধ্য দিয়ে এটা সফলতা অর্জন করেছে। ফলে নির্দিষ্টভাবে তারা ছাত্র এবং জনতা নামক ক্যাটাগরির আওতায় জুলাই অভ্যুত্থানকে ব্যাখ্যা করতে চেয়েছেন। আমরা দেখিয়েছি যে ছাত্র জনতা এই বর্গের মধ্য দিয়ে যদি আমরা জুলাইয়ের কর্তা সত্তা নিরসন করার চেষ্টা করি, তাহলে একটা হায়ারার্কি প্রবলেম তৈরি হয়, একটা আধিপত্যের বা ক্ষমতা সম্পর্কের একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। এখানে ধরেই নেওয়া হয় যে ছাত্র হচ্ছে নেতৃত্বে, ছাত্র হচ্ছে কেন্দ্রে, এবং জনতা তার অনুসারী, এবং জনতা হচ্ছে প্রান্তীয়। জনতার কাজ হচ্ছে ঢাকায় কেন্দ্রীভূত যে ছাত্র নামক ক্যাটাগরি সেটাকে অনুসরণ করা, এবং সেভাবেই জুলাই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। এরপরে আমরা খেয়াল করেছি যে এই দৃষ্টিভঙ্গির মধ্যে একটা প্রচণ্ড মধ্যবিত্ত আহ, মনোবৃত্তি আছে। ঢাকা শহরের ঢাকা কেন্দ্রিক যে সাংস্কৃতিক মধ্যবিত্ত, সেই মধ্যবিত্তের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই কেবলমাত্র এই বর্গায়ন করা সম্ভব। কারণ এই দৃষ্টিভঙ্গির আওতায় মনে হয় ঢাকা হচ্ছে বাংলাদেশ, ঢাকার বাইরে বাংলাদেশ নামক কোনো কিছুর অস্তিত্ব বহমান নয়, এবং সেগুলোর যে মাত্রাগত বৈচিত্র্য এবং ভিন্নতা, সেগুলো ঢাকা নামক একটা ক্যাটাগরির আওতায় সমান করে দেওয়া সম্ভব। এই ঢাকা কেন্দ্রিকতা এই মধ্যবিত্ত দৃষ্টিভঙ্গির মধ্যে প্রবল ছিল। আরেকটা হচ্ছে যে তারা সব থেকে ফোকাস করেছেন যে অভ্যুত্থান তো শুরু হয় এবং অভ্যুত্থান শেষ হয়, তাহলে নিশ্চয়ই যারা শুরু করেছিল তারা অধিকতর মূল্যবান যারা শেষ করেছে তাদের থেকে। তো এই ধরনের একটি পূর্বানুমানে ভর করে তারা ছাত্রদেরকে প্রায়োরিটাইজ করেছেন এবং জনগণকে গৌণ ভূমিকায় সাব্যস্ত করেছেন। সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের যে মূল সূত্র বা ঐক্য, সেটাকে ভাষা দ্বারা ব্যাখ্যা করতে চেয়েছেন এবং বলেছেন যে এখানে একটা অ্যাজমালি ভাষা তৈরি হয়েছিল। সেই অ্যাজমালি ভাষার উপর গোটা বাংলাদেশের বিভিন্ন বিপুল পরিমাণ মানুষ একত্র হয়েছিল এবং এর ফলে অভ্যুত্থান একটা সফলতম পরিণতির দিকে প্রবাহিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই অ্যাজমালি ভাষা বলতে আমরা কি বুঝবো? অ্যাজমানি ভাষা বলতে যেটা হচ্ছে যে 60-এর দশকে এখানে এক ধরনের জাতীয়তাবাদ ছিল, বাঙালি জাতীয়তাবাদ। সেটা অপেক্ষাকৃত প্রগতিশীল একটা জাতীয়তাবাদ ছিল, যেহেতু সেটা পাকিস্তান রাষ্ট্রের যে বৈষম্য, ভারসাম্যহীনতা এবং ত্রুটিপূর্ণ ক্ষমতা কাঠামো,
নিষ্পেষণমূলক ক্ষমতা কাঠামো, সবগুলোই কোট আনকোট হবে, কারণ এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্তধর্মী কথা বলতে চাই না। তো সেগুলোর বিপরীতে এই 60-এর দশকের বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়েছিল, ফলে ওইটা তখনকার প্রেক্ষাপটে যথেষ্ট প্রগতিশীল একটা জাতীয়তাবাদ ছিল, বা বাঙালি জাতীয়তাবাদ। আজম লক্ষ্য করছেন যে 80-র দশকে এসে 60-এর এই প্রগতিবাদী বা প্রগতিশীল, অপেক্ষাকৃত ইতিবাচক প্রগতিশীল জাতীয়তাবাদ বেশ অনেকটা রক্ষণশীল হয়ে উঠছে, এবং তার মধ্যে রক্ষণশীলতা, প্রতিক্রিয়াশীলতা দানা বাঁধছে, এবং বিপুল পরিমাণ মানুষকে, আরো বিশেষভাবে বললে বিপুল পরিমাণ মুসলমান জনগোষ্ঠীকে অপর করে দেওয়ার একটা অ্যাপারেটাস তৈরি হচ্ছে তার মধ্যে, এবং এটা সাহিত্যিক দৃষ্টান্ত দিয়ে তিনি ব্যাখ্যা করছেন। জুলাই অভ্যুত্থান সংঘটিত হওয়ার সময় 80-র দশকে উদ্ভূত এই যে ভাষা, জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদী ভাষা, যেটা হাসিনার 15 বছরে প্রবল প্রতাপশালী হয়ে উঠেছিল এবং রাষ্ট্রীয় অ্যাপারেটাসের মাধ্যমে গুণ খুম ইত্যাকার বিবিধ নৈরাজ্যকে বৈধতা দিয়েছিল, সেই ভাষা জুলাইয়ের মাহেন্দ্রক্ষণে অকেজো হয়ে গিয়েছিল, বিকল হয়ে গিয়েছিল, এবং ওই মুহূর্তে ওই বিকল ভাষার পেট চিরে জন্ম নিয়েছিল এক এজমালি ভাষা, এক নতুন বহুমাত্রিক বহুমুখী ভাষা, এক তরল ভাষা, যেই ভাষার মধ্যে গোটা বাংলাদেশের মানুষ একত্রে অ্যাক্ট করতে পারে। ব্যাপারটা খুবই চিত্তাকর্ষক ভাষা দিয়ে এরকম ব্যাখ্যা দেওয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যি সত্যিই আমরা যদি খেয়াল করি যে এই ধরনের কোনো ভাষিক পরিস্থিতি সত্যিই কি বর্তমান ছিল ঢাকাতে। আমরা জানি যে এই ধরনের একটা এজমালি ভাষা জন্ম নিতে পারে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বুদ্ধিবৃত্তিক কসরত, দীর্ঘমেয়াদী বুদ্ধিবৃত্তিক কসরতের মধ্য দিয়ে, পারস্পরিক সংলাপ, তর্ক ইত্যাদির মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে এটা জন্ম নিতে পারে একটা জনগোষ্ঠীর মধ্যে। আমরা দেখি যে গত 15 বছরে বা জুলাই অভ্যুত্থানের আগে এই ধরনের কোনো বুদ্ধিবৃত্তিক সংলাপ এবং তর্কময়তার মধ্য দিয়ে কোনো ভাষিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার লক্ষণ আমরা দেখতে পাই না। আরেকটা সম্ভাবনা থাকে যে রাজনৈতিক যে পক্ষগুলো থাকে, রাজনৈতিক শুধু দল নয়, রাজনৈতিক যে পক্ষগুলো থাকে তাদের মধ্যকার যে লেনদেন, তাদের মধ্যকার যে কর্ম বিনিময় এবং রাজনৈতিকতার সংশ্লেষ, রাজনৈতিকতার টানাপোড়েন, সেগুলোর মধ্য দিয়েও একটা এজমালি ভাষা বা এজমালি পরিসর তৈরি হতে পারে ক্রমশ লেনদেনের মধ্য দিয়ে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে। আমরা দেখব যে হাসিনার আমলে রাজনৈতিকতাটা একেবারেই অসম্ভব ছিল ঢাকা শহরে, বাংলাদেশে। ফলে এই ধরনের যূথবদ্ধ রাজনৈতিক সক্রিয়তার মধ্য দিয়ে অনেকগুলো পক্ষের সম্মিলিত তর্ক, বাহাস, সংলাপের মধ্য দিয়ে একটা এজমালি পরিসর গড়ে ওঠে, একটা এজমালি ভাষা গড়ে ওঠে, তার শর্ত প্রস্তুত হয়। সেগুলোর কোনোটাই হাসিনার আমলে সম্ভব ছিল না, সেই সুযোগও অবশিষ্ট ছিল না। তাহলে প্রশ্ন উঠে, ওই ভাষা আসলে জন্ম নিল কিভাবে? আমরা খেয়াল করব যে এই ধরনের কোনো শর্ত যেহেতু ঢাকায় প্রস্তুত ছিল না, ফলে ওই ভাষা আসলে জন্ম নেয় নাই। তাহলে এটা কি ছিল? এটা ছিল একটা দূরবর্তী কল্পনা, শুভ কামনামূলক কল্পনা। এর পেছনে একটা রাষ্ট্রকল্প ছিল যে আমরা জুলাইয়ের পর শাপলা এবং শাহবাগের বাইনারি ভেঙে দেব এবং বাংলাদেশকে একটা একক জনগোষ্ঠী হিসেবে অ্যাড্রেস করব এবং একটা জাতীয় ইতিহাস নির্মাণ করব। 47 থেকে 52, 62, 70, 71 সব মিলিয়ে 24 পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী ধারাবাহিক ঐতিহাসিক একটা সমন্বিত ইতিহাস তৈরি করবে এবং সেটার মধ্য দিয়ে একটা লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্র গড়ে তুলবে। এই ধরনের একটা রাষ্ট্রীয় আকাঙ্ক্ষা থেকে, রাষ্ট্র প্রকল্প থেকে এই তত্ত্ব প্রদান করা হয়েছে। এই তত্ত্ব বাস্তবসম্মত নয়, প্রায়োগিক নয় এবং যৌক্তিক নয়। এটা শুভকামনামূলক বা সুদূর প্রসারী বা পরিকল্পনামূলক একটি তত্ত্ব। এখন আমি স্পিভাকের কথা বললাম শুরুর দিকে, সেদিকে একটু নজর ফেরাতে চাই। তাহলে এখানে কি ঘটলো? আমরা যদি আজকে বছর দুয়েক পেরিয়ে গেল, আমরা দেখলাম যে জুলাই একটা মৃত অভ্যুত্থানের নাম এবং জুলাইয়ের প্রায় কোনো প্রতিজ্ঞাই পূরণ হয়নি। জুলাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হলো কেন? আপনারা ঢাকায় কান পাতলি শুনবেন যে জুলাই ব্যর্থ হয়েছে অমুক 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 কারণে, জুলাই ব্যর্থ হয়েছে অমুক অমুকের বাগড়া দেওয়ার কারণে। সেকুলার লিবারেল ডেমোক্রেটরা, আমি ভদ্র ভাষায় বলছি, ঢাকা শহরে যারা মূলধারা, তারা বলবেন যে এই জুলাই ধ্বংস করেছে জামাত, এই জুলাই ধ্বংস করেছে তৌহিদি জনতা, এই জুলাই ধ্বংস করেছে মব ইত্যাকার বিভিন্ন বর্গ দিয়ে তারা জুলাইয়ের যে ধ্বংস সেটা দায় কাঁধে তুলে দেবে। খানিকটা ইউনুসকেও হয়তো দায়ী করবে, অনেকটা টিএসসির তরুণদেরকেও হয়তো দায়ী করবে। তো
টিএসসির তরুণদের কথা এত নিরপেক্ষভাবে আমি কখনোই বলি নাই। তো তাদেরকে দায়ী করবে। তো এই যে বিভিন্ন পক্ষকে দায় দেওয়ার মধ্য দিয়ে জুলাইয়ের যে ব্যর্থতা সেটাকে শনাক্ত করতে চাই, সেখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমরা নিশ্চয়ই উল্টো কাজ করবো না, বলবো না যে সেকুলারদের কাদের দায় দিয়ে আমরা বিদায় নেব না, বরং আমরা স্পিভাকের সূত্র মান্য করে এটার আসল কারণ খোঁজার চেষ্টা করবো। আমরা দেখব যে ঘটনাটা ঘটেছে আসলে মূল সংকটটা আসলে প্রতিনিধিত্বের মধ্যে, রিপ্রেজেন্টেশনের মধ্যে। আমরা জানি যে আমরা যখন কার্ল শ্মিট পড়েছি কিংবা গাঠনিক ক্ষমতা সম্পর্কে যারা ওয়াকিবহাল আছেন তারা জানেন যে একটা অভ্যুত্থানের পর, বিপ্লবের পর কিংবা যুদ্ধের পর যখন সার্বভৌম ক্ষমতা জনগোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হয়ে পড়ে, উন্মুক্ত হয়ে পড়ে, জনগোষ্ঠী যখন সার্বভৌম হয়ে পড়ে, সভরেন হয়ে পড়ে, তখন তার পক্ষ থেকে একটা প্রতিনিধি আবির্ভূত হয় ওই জনগণের পক্ষ থেকে। কারণ জনগণ তো সবাই মিলে বসিলা, যাত্রাবাড়ি, নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা সকল মানুষ তো একত্রে এসে রাষ্ট্র গঠন করবে না, সেটা সম্ভব নয়। ফলে তাদের মধ্য থেকে একটা প্রতিনিধি বের হয়, সেই প্রতিনিধির হাতে ওই বিপুল পরিমাণ জনগোষ্ঠী তাদের সার্বভৌম ক্ষমতা তুলে দেয়। ওই প্রতিনিধি তখন আইন নির্মাণ করে বা কাঠামো নির্মাণ করে, এটাকে গাঠনিক ক্ষমতা বলা হয়। আমাদের এখানে সংকটটা তৈরি হয়েছে, যারা এখানে এই রাজনৈতিক প্রতিনিধিত্বটা করছিলেন জুলাইয়ের পরে, বিপুল পরিমাণ জনগোষ্ঠীর সার্বভৌম ক্ষমতা যাদের হাতে গচ্ছিত ছিল আমানত হিসেবে, তারা এই প্রতিনিধিত্ব করতে পারেন নাই। এক। দুই, রাজনৈতিক প্রতিনিধিত্ব ব্যর্থ হয়েছে। দুই, যারা বুদ্ধিবৃত্তিকভাবে এটাকে তত্ত্বায়ন করার চেষ্টা করছিলেন তারাও জুলাইয়ের বিপুল পরিমাণ মানুষের যে প্রেরণাস্থল, আশা, আকাঙ্ক্ষা, বাসনা, সেগুলোকে প্রতিনিধিত্ব করতে পারে নাই। এই দুই কারণে মূলত জুলাইকে ব্যর্থতার দিকে আমরা নিয়ে গেছি বা সফলতার দিকে নিয়ে যেতে পারিনি। আমি স্পিভাকের প্রসঙ্গ টানছি। স্পিভাক বলছেন যে, আপনারা জানেন ওই প্রবন্ধে, বিখ্যাত প্রবন্ধ, সেখানে বলছেন যে এই যে নিম্নবর্গের অধ্যয়ন করতে এসে রণজিৎ গহরা দাবি করলেন যে আগের ইতিহাস সব অভিজাতদের ইতিহাস, রাজরাজরাদের ইতিহাস, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যাদের কথা এতদিন ইতিহাসে চাপা পড়েছিল, বলা হয় না, আমরা তাদের কথা বলতে শুরু করবো। স্পিভাক বলছেন যে সেটা কি আদৌ সম্ভব? সেটা কি আদৌ সম্ভব? কারণ এই যে যারা অনুচ্চারিত, অপাঙ্ক্তীয়, প্রান্তীয়, অবহেলিত মানুষদের কথা বলার দায়িত্ব নিচ্ছেন, গরিব মানুষের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, তারা তো পশ্চিমা বিদ্যায় প্রশিক্ষিত, সেখান থেকে তাদের উদ্দেশ্য নিয়ে এসছেন, এটা ওয়েল ডিফাইন্ড ইন্টেনশন নিয়ে এসছেন তারা, এবং ওই কাঠামোর মধ্য দিয়েই তারা কাজ করেন। পশ্চিমা বিদ্যায়তনের যে জ্ঞানতাত্ত্বিক কাঠামো, সেই কাঠামোকে মান্য করে, সেই কাঠামোর ইন্টেনশন, পদ্ধতি এবং উদ্দেশ্যকে আমলে নিয়ে, সেটাকে একেবারে মান্য করে তারপরে যদি আমি চিন্তা করি যে আমি প্রান্তীয় বা সাবঅল্টার্নের কথা বলবো বা তাদের মুখের স্বরকে তুলে ধরবো, সেটা তো আদৌ সম্ভব না। স্পিভাক বলছেন এটা সম্ভব নয়। তিনি দুইটা উদাহরণ দিচ্ছেন, আমরা জানি। তিনি বলছেন যে ভুবনেশ্বরী ভাদুরীর কথা বলছেন, উনি সম্পর্কে তার দিদিমা। ভুবনেশ্বরী ভাদুরী ছিলেন ব্রিটিশ আমলে একজন ব্রিটিশ বিরোধী সশস্ত্র গোপন গ্রুপ, গুপ্ত গ্রুপের সদস্য। উনি সশস্ত্র বিপ্লব করতেন ব্রিটিশদের বিপক্ষে। তো সেটা করতে গিয়ে ওনার কাছে একবার একজন মানুষকে অ্যাসাসিন করার, রাজনৈতিক গুপ্ত হত্যা করার একটা আদেশ আসে, এবং সেটাকে উনি বাস্তবায়ন করতে পারেন নাই। ফলে এই যে তথ্যটা, এটা তো খুবই সেন্সিটিভ তথ্য, এটা প্রকাশ হয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। ফলে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু যেহেতু তিনি বয়সে তরুণী ছিলেন, এবং ওই সময়ের সমাজে একজন তরুণী আত্মহত্যা করলে সবাই ভাবতো যে নিশ্চয়ই সে গর্ভবতী বা যৌন কেলেঙ্কারিতে লিপ্ত। ফলে তিনি একটা অসামান্য কৌশল বেছে নেন, এবং তিনি কি করেন, তিনি তার যে পরবর্তী ঋতুস্রাব সেটা পর্যন্ত অপেক্ষা করেন। অপেক্ষা করার পর তিনি আত্মহত্যা করেন, যাতে সমাজ কখনোই এটা মনে না করে যে তিনি যৌন কেলেঙ্কারিতে মৃত্যুবরণ করেছেন বা তিনি গর্ভবতী ছিলেন সেই জন্য মৃত্যুবরণ করেছেন। তার পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সেই মেসেজটা তিনি দিতে চেয়েছিলেন যে আমি রাজনৈতিক কারণে মোর আত্মহত্যা করলাম, এটা জৈবিক কারণে নয়। স্পিভাক দেখাচ্ছেন যে তাহলে একজন 1926 সালের এই ঘটনা, একজন ভারতীয় তরুণী সশস্ত্র বিপ্লবী, তিনি তার শরীর দিয়ে, শরীরী ভাষা দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে এই মৃত্যু রাজনৈতিক, কিন্তু ইতিহাস সেটা পাঠ করতে পারেনি। কেন পারেনি? স্পিভাক বলবেন কারণ ইতিহাসের কাঠামো এটা পাঠ করার জন্য অপ্রস্তুত, অপর্যাপ্ত, অযথার্থ।
এখন এরকম একটা অপর্যাপ্ত, অপ্রতুল এবং অযথার্থ কাঠামোর মধ্যে আমি যতই চেষ্টা করি না কেন, ওই তরুণীর কণ্ঠস্বরকে কখনোই উদ্ঘাটন করা সম্ভব নয়। এই সূত্রকে সামনে রেখে আমি যদি জুলাই অভ্যুত্থানের তাত্ত্বিকদের দিকে নজর ফেরাই, তাহলে দেখব যে যেই ধরনের কাঠামো মান্য করে ঢাকা শহরের মূল ধারায় তারা বিদ্যায়তনিক চর্চা অব্যাহত রেখেছেন, যে ধরনের পূর্বানুমান, সিদ্ধান্ত, ঝোঁক, প্রবণতাকে মান্য করেন তারা, এবং যে ধরনের ভাবাদর্শিক অ্যালাইনমেন্টের মধ্য দিয়ে তারা নিয়মিত জীবনযাপন করেন, সেই কাঠামোর মধ্যে, ঢাকা শহরের মূল ধারার সেকুলার ডমিনেন্ট কাঠামোর মধ্যে কখনোই সারা বাংলাদেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠীর প্রেরণা, আকাঙ্ক্ষা, বাসনা প্রতিনিধিত্ব করা সম্ভব ছিল না। কিন্তু তারা সেই কাজটা জোর করে করতে চেয়েছেন। এই কাজ করতে গিয়ে তারা ঢাকার যে মেজাজ, ঢাকার যে উদ্দেশ্য, ঢাকার যে চরিত্র, সেটাকে সারা বাংলাদেশের উপর জোর করে আরোপ করেছেন এবং ঢাকাকেই ভেবেছেন সারা বাংলাদেশের বাস্তব। এখানে আরেকটা ব্যাপার উল্লেখ করে আমি শেষ করব, সেটা হচ্ছে যে কেন তারা এই কাজটা করেছেন। আমি এর আগে বলেছি যে একটা রাষ্ট্রীয় বাসনা ছিল, কিন্তু আমি একটু খোলাসা করে বলছি, এটাকে আরেকটু স্পেসিফিকলি বলছি। সেটা হচ্ছে যে যদি আপনারা নিশ্চয়ই জানেন যে অভ্যুত্থানের পর অনেকেই, কিছু অল্প বয়সী তরুণ ঘোষণা করেছিল যে এখন হচ্ছে পোস্ট ইডিওলজির যুগ, সকল মতাদর্শ শেষ হয়ে গেছে, তো মানে শাহবাগ শাপলা বাইনারি ভেঙে গেছে, এখন আমরা সবাই নতুন মানুষ ইত্যাদি বয়ান সামনে এসেছিল। আপনারা জানেন যে নতুন মানুষের এই আইডিয়া অত্যন্ত ইউটোপিয়া এবং কাল্পনিক। নতুন মানুষ এভাবে জন্ম নেয় না, একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে কখনোই নতুন মানুষ গড়ে ওঠে না। নতুন মানুষ গঠনের প্রক্রিয়াটা খুবই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ধীর। ফলে অভ্যুত্থানের ফলে কোনো নতুন মানুষ জন্ম নেয়নি, এবং এর মধ্য দিয়ে কখনোই মতাদর্শিক যে টানাপোড়েন এবং দ্বন্দ্ব, সংঘাত সমাজের মধ্যে সক্রিয় ছিল, সেটা মুছে যাবে না, কখনোই মুছে যাবে না। কারণ তাদের মধ্যে তো কোনো কনসেনসাস সংগঠিত হয় নাই। এরা মনে করেছে যে বিএনপি, জামাত এবং সকল পরিমাণ মানুষ যেহেতু একই মিছিলে হাঁটছে, ফলে নিশ্চয়ই তাদের সকল মতাদর্শিক বিরোধ মিটে গেছে। তা তো নয়, এটা একটা রাজনৈতিক ঐক্য। এই রাজনৈতিক ঐক্যকে তারা মতাদর্শিক ঐক্য আকারে সাব্যস্ত করেছে এবং পাঠ করেছে। এরপরে তারা ঘোষণা করেছে যে তাহলে আমরা পোস্ট ইডিওলজিক্যাল একটা অবস্থানে যাচ্ছি এবং পরিসরে পর্বের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু আমি বলছি যে এটার পেছনেও ওই রাষ্ট্রীয় বাসনা ছিল, এবং যদি মানুষের এই মতাদর্শিক যে টানাপোড়েন, সংঘাত, দ্বন্দ্ব, সেটাকে ঝাপসা করে দেওয়া যায়, সেটাকে অস্বীকার করা যায়, তাহলে তাকে খুব সহজেই একটা সহজ প্রস্তাব দেওয়া যায়। প্রস্তাবটা কি? প্রস্তাবটা হচ্ছে আপনি শাপলা না, আপনি শাহবাগীও না, এই দ্বন্দ্ব মুছে গেছে, আমি আর আপনি আজকে থেকে নতুন মানুষ। এই কথার অর্থ হচ্ছে আমি আপনাকে নাগরিক নামক একটা সার্বজনীন বর্গে, একটা নতুন পরিচয়ে আপনাকে বন্দি করতে চাই, এবং ফলে এই নাগরিক নামক যে গণ্ডি, নাগরিক নামক যে নতুন পরিচয়, সেই নতুন পরিচয়ের সামনে আপনার বাকি যত মতাদর্শিক পরিচয় আছে বা জাগতিক পরিচয় আছে, সেগুলোকে আমি ধূলিসাৎ করতে চাই। এরকম একটা প্রেরণা ছিল এই নামকরণের মধ্যে। আমরা শেষ করব এই বলে যে ঢাকা শহরের জুলাই অভ্যুত্থানকে ব্যাখ্যা করার যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল, সেগুলো বুদ্ধিবৃত্তিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রতিনিধিত্বশীল হয়ে উঠতে পারেনি, এবং এই কারণেই জুলাইকে আমরা একটা ব্যর্থ অভ্যুত্থানে পর্যবেসিত হতে দেখছি। ধন্যবাদ সবাই।